হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11 ফিজিক্সের বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন এই চ্যাপ্টার এমসিকিউ প্রশ্নের সমাধান আলোচনা করব। তোমাদের ছায়া প্রকাশনী ক্লাস 11 যে ফিজিক্সের বই আছে সেই বই থেকেই আমি এমসিকিউ প্রশ্নের সমাধান করাবো। ওকে, তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, আর আমি চেষ্টা করব প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা সহকারে সহজ এবং সরল সমাধান করে তোমাদের বোঝানোর চেষ্টা করবো। সেই জন্য ভিডিও কোথাও স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো প্রথম প্রশ্নটা দেখুন কি আছে, একটি চাকা মিনিটে 300 বার ঘুরছে, চাকাটি কৌণিক বেগ রেডিয়ান পার সেকেন্ড এককে কত হবে? খুবই সহজ কোশ্চেন আছে, দেখে নাও। কৌণিক বেগ ওমেগা বের করতে বলেছে রেডিয়ান পার সেকেন্ডে। কোশ্চেন নাম্বার 1, অপশানগুলো কী কী দেওয়া আছে উত্তরটা দেখে নাও। প্রথমে কি 10 পাই, 20 পাই, 30 পাই। 10 পাই, 20 পাই, সি 30 পাই, অপশান ডি 5 পাই। ওকে, দিয়েছে। কী বের করতে হচ্ছে? ওমেগা কিসে? রেডিয়ান পার সেকেন্ড। এখানে দেখেন বলছে কি একটি চাকা মিনিটে 300 বার ঘুরছে। তাহলে আমরা তাহলে জানি ওমেগা ইকুয়াল টু আরপিএম দিয়েছে। 1 আরপিএম ইকুয়াল টু কত? দেখো 1 আরপিএম ইকুয়াল টু পাই বাই 30। ওকে, পাই বাই 30। তাহলে এটা হচ্ছে এন। তাহলে ওমেগা ইকুয়াল টু আমরা বলতে পারি কি, নর্মালি ওমেগা দেখুন একদম বেসিক থেকে দেখলাম, ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি, কৌণিক সরণ বাই সময়, তাই না? এবার বলছে কি একটা চাকা ঘুরছে, তাহলে একটা পূর্ণ আবর্তনে তার কৌণিক সরণ কত হয়? 2 পাই। তাহলে একটি পূর্ণ আবর্তনে কত আছে? 2 পাই হয়ে যায়। তাহলে একটি পূর্ণ আবর্তন যদি 2 পাই হয়, তাহলে টোটাল 300 বারের জন্য কত তাহলে কৌণিক হবে সরণ কত হবে? দেখুন, একবার আবর্তনে 2 পাই, তাহলে 300 বার আবর্তনে কত হচ্ছে? 300 ইন্টু 2 পাই, তাই না? তাহলে এটা মিনিটে এই 2 পাই করতে 300 ইন্টু 2 পাই করতে সময় লাগে কত? 1 মিনিট। তাহলে আমরা বলতে পারি কি, অতএব ওমেগা ইকুয়াল টু 300 ইন্টু 2 পাই টোটাল কৌণিক সরণ। এটা তাহলে এখন বোঝাবো টোটাল থিটা হচ্ছে এটা। তাহলে 2 পাই হচ্ছে একবার, আর টোটাল ঘুরেছে কতবার? 3 বার। তাহলে একবার ঘুরতে আবর্তন করতে 2 পাই কৌণিক সরণ হয়, 300 বার করতে 300 ইন্টু 2 পাই। ওকে, টোটাল কৌণিক সরণ। তাহলে এই কৌণিক সরণের সময় লেগেছে কত? 1 মিনিট। টি কত লেগেছে? 1 মিনিট। তাহলে 1 মিনিট মাঝে কত? আমরা বলতে এটা 60 সেকেন্ড। তাহলে এটা 60 করে দেবো। ওকে, 60 সেকেন্ড। তাহলে এটা রেডিয়ান পার সেকেন্ড। তাহলে 0 0 কাটবে, 3 দুগুণে 6, 3 একে 3, তাহলে 10। তাহলে ওমেগা ইকুয়াল টু 10 পাই রেডিয়ান পার সেকেন্ড। তাহলে সঠিক উত্তর কি? অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। বেসিক কনসেপ্ট থেকে বুঝে নাও। আমরা জানি কি ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। ওকে, থিটা হচ্ছে কৌণিক সরণ আর টি হচ্ছে সময়। তাহলে একটি পূর্ণ আবর্তন, এখন একটা বৃত্তাকার পথ একটা পূর্ণ আবর্তন করলে কত অ্যাঙ্গেল সে কভার করে? 2 পাই, 360। তাহলে এখানে বলছে 300 বার আবর্তন করেছে, তাহলে টোটাল কত কৌণিক সরণ হয়েছে? তাহলে 300 ইন্টু 2 পাই হয়ে গেল টোটাল কৌণিক সরণ। তাহলে এই কৌণিক সরণের জন্য টোটাল কত সময় লেগেছে? 1 মিনিট, মানে 60 সেকেন্ড। তাহলে কৌণিক বেগ কত? তাহলে থিটা বাই টি, তাহলে কৌণিক সরণ বাই সময়, কৌণিক সরণ এইটা, সময় হচ্ছে এটা, ব্যাস কাটাকুটি করলে অ্যান্সার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 2। কী বলেছে দেখে নাও। M1 ও M2 ভরের দুটি বস্তু যথাক্রমে R1 ও R2 ব্যাসার্ধের বৃত্তপথের সমদ্রুতিতে পরিবহন করে। বৃত্ত দুটি সম্পূর্ণ করতে তাদের প্রত্যেকটি একই সময় লাগলে তাদের কৌণিক বেগের অনুপাত কত হবে? খুবই সহজ কোশ্চেন, দেখে নাও। কোশ্চেন নাম্বার 2, অপশানগুলো আগে লিখে নিই কী কী বলেছে। অপশান বলেছে দেখে নাও। R1 বাই R2, M1 বাই M2, R1 বাই R2, অপশান বি M1 বাই M2, অপশান সি। অপশান সিটা কী হচ্ছে? M1 R1, M2 R2, আর অপশান ডিটা বলছি কত? 1। দেখো দুটো বৃত্তাকার পথ আছে, ধরো এই একটা। তো আমি একটা ছোট বড় করে দিচ্ছি। ওকে, কারণ যেহেতু R1 R2 আলাদা বলেছে, এক না, তাহলে দুটো আলাদা হবে। ধরলাম এইটা একটা বৃত্তপথ আছে আর এখানে একটা বৃত্তপথ আছে। ধরলাম এর ব্যাসার্ধ হচ্ছে R1, ভর হচ্ছে M1, আর এর ব্যাসার্ধ হচ্ছে R2, আর এর ভর হচ্ছে কি M2। দেখে নাও,
একটি পূর্ণ আবর্তন করতে বলেছে কৌণিক বেগের অনুপাত, সময় দুটোর একই লাগে। তাহলে দেখেন একটি পূর্ণ আবর্তন করতে টোটাল এখানে কৌণিক সরণ কত হবে 2π, আর এইখানেও একটা পূর্ণ আবর্তন করতে θ = 2π লাগবে, তাই না? ভালো করে বুঝুন, বৃত্তাকার পথ যতই ছোট হোক বা বড় হোক, একটা পূর্ণ আবর্তন যে কৌণিক সরণ হয় সেটা সর্বদা কনস্ট্যান্ট থাকে, 2π থাকে, তাই না? তাই 2π হচ্ছে, এখানে 2π হয়েছে। এবার দেখো নাও, আমরা এর ক্ষেত্রে যদি ওমেগা বলি, ω1 = 2π বাই, আমরা জানি কি ওমেগা = দেখে নাও ওমেগা θ/t, তাহলে এক্ষেত্রে হবে কি ω1 = 2π বাই t1 ধরলাম, আর এক্ষেত্রে হচ্ছে কি ω2 = 2π বাই t2। এবার কোশ্চেনে কি বলে দেখে নাও, কোশ্চেনে বলে যে কি তাদের প্রত্যেকে একই সময় লাগলে বৃত্তটি সম্পূর্ণ করতে হয়, অর্থাৎ একটা আবর্তন করতে উভয় একই সময় লাগবে। তাহলে একই সময় লাগলে তাহলে আমরা বলতে পারি কি t1 = t2, তাহলে t1 = t2 হলে কি হবে, তাহলে ω1 = 2π বাই t এবং ω2 = 2π বাই t, t1 = t2 = t ধরলাম, ধরি। তাহলে ω1 বাই ω2 কৌণিক বেগের অনুপাত চেয়েছে, তাহলে 2π বাই t বাই 2π বাই t, তাহলে কেটে যাবে কত হবে 1, তাহলে এদের অনুপাত কত 1, অর্থাৎ অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। এবং সঠিক উত্তর কী হবে অপশান ডি। ওকে, তো আশা করি এটা বুঝতে পেরেছে, খুবই সহজ কোশ্চেন ছিল। পরবর্তী এমসিকিউ প্রশ্নটা কি আছে দেখে নাও, কোনো বস্তু বৃত্তপথে সমদ্রুতিতে পরিবহন করলে তার ত্বরণ কোন দিকে হয় দেখে নাও। এটা সর্বদা কী হয় ব্যাসার্ধমুখী হয়, এটা দেখো থিওরি ছিল একদম বেসিক থিওরি, আমি এটা থিওরিতে ডিটেলসে আলোচনা করে দিয়েছিলাম তোমাদের। কোশ্চেন নাম্বারটা 3 কী বলেছে দেখে নাও, কোনো বস্তু বৃত্তপথে সমদ্রুতিতে ভ্রমণ করলে তার ত্বরণ কত হবে। অপশানগুলো দেখে নাও, অপশান এ বলছে কি পরিধি বরাবর, পরিধি বরাবর, অপশান বি বলছে দেখে নাও স্পর্শক বরাবর, কি বলে দেখে নাও স্পর্শক বরাবর, অপশান সি ব্যাসার্ধ বরাবর, অপশান ডি বলছে দেখে 0। দেখে নাও এটা আমি তোমাদের এই চ্যাপ্টার থিওরিতে ডিটেলস আলোচনা করেছিলাম, যখন কোনো বৃত্ত ধরলাম এখান থেকে এই স্পর্শক বরাবর, এই হচ্ছে বেগটা হচ্ছে এই বরাবর স্পর্শক বরাবর, ওকে, যখন কণাটা এইদিকে আসে তার বেগটা আবার এই দিক বরাবর হয়, যখন এখানে আসে আবার এই দিক বরাবর হয়, তো এবার স্পর্শক বরাবর চলতে থাকে। ওকে, তাহলে এখানে যদি আসবে সেখানে দুটো উপাংশ বিভক্ত হবে দেখে নাও, একটা এই উপাংশ একটা এই উপাংশ, এভাবে দেখবে এবার পুরো টোটাল ক্যালকুলেশন করা হয়েছে। সেখানে দেখা যায় যখনই কোনো বৃত্তপথ বরাবর কোনো বস্তু যখন আবর্তন করে সর্বদা তার ত্বরণটা কোন জায়গায় ব্যাসার্ধ বরাবর হয়। ওকে, ব্যাসার্ধ বরাবর হয়, তাহলে এটা অপশান সি ইজ রাইট অ্যান্সার। ওকে, এখানে হচ্ছে অপশান সি ইজ রাইট অ্যান্সার। সর্বদা মনে রাখবে যখনই কোনো বৃত্তপথে কোনো বস্তুকণা আবর্তন করে ধ্রুবক বেগ দ্রুতি নিয়ে সেখানে যে ত্বরণটা কাজ করবে সেই ত্বরণটা অবশ্যই তার বৃত্তপথের ব্যাসার্ধ বরাবর কাজ করে। যদি এটা ডিটেলসে বুঝতে যাও তাহলে থিওরি পার্টটা দেখে নাও, সেটা ডিটেলসে আলোচনা করা হয়েছে, পুরো এটা ছবি এঁকে কনসেপ্টটা ডিটেলসে বোঝানো হয়েছে। নেক্সট কোশ্চেন আমরা দেখব, কোশ্চেন নম্বর 4 কী বলছে দেখে নাও, এই কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন আছে। কোশ্চেনটা কী বলছে দেখে নাও, একটি সিলিং ফ্যান সুইচ অন করার পর 3 সেকেন্ডে 10 বার পূর্ণ আবর্তন করে, পরবর্তী 3 সেকেন্ডে যে সংখ্যক পূর্ণ আবর্তন হবে তা হলো সেটা বের করতে হবে, অর্থাৎ পরবর্তী 3 সেকেন্ডে কটি পূর্ণ আবর্তন করবে সেটা বের করতে বলেছে। সমকৌণিক ত্বরণ ধরে নাও। ওকে, এখানে ত্বরণটা সমকৌণিক। ওকে, তাহলে এটা কীভাবে করবো দেখে নাও, খুবই সহজ আছে কোশ্চেনটা, কিন্তু খুব কনসেপচুয়াল আছে, ভালো করে বোঝার চেষ্টা করবে। কোশ্চেন নাম্বার 4, তাহলে অপশানগুলো আমি লিখছি এখানটায়। অপশান হচ্ছে কি অপশান এ 10 বার, অপশান বি কত 20, 30, 40। ওকে, 20 বার, অপশান সি 30 বার, অপশান ডি 40 বার। ওকে, তাহলে কী বলছে দেখে নাও, তাহলে পূর্ণ আবর্তন হবে তা হলো, তাহলে কত সংখ্যক পূর্ণ আবর্তন করবে সেটা বের করতে বলছে। তাহলে দেখে নাও একটা পাখা আবর্তন করছে। ওকে, একটা পাখা কৌণিক বেগে আবর্তন করছে। কী বলছে দেখে নাও, একটি সিলিং ফ্যান সুইচ অন করার পর
3 সেকেন্ডে 10 বার আবর্তন, তাহলে সুইচ অন করার আগে প্রাথমিক কৌণিক বেগ কত হবে, সেটা যদি আমি ওমেগা 1 বলি সেটা 0 হবে। তাহলে প্রাথমিক অবস্থায় 0 ছিল, তারপরে কি সুইচ অন করার পর 3 সেকেন্ডে 10 বার পূর্ণ আবর্তন করেছে। তা 3 সেকেন্ডে 10 বার পূর্ণ আবর্তন করলে তাহলে সময়টা হচ্ছে কি টি ইকুয়াল টু ধরলাম 3 সেকেন্ড, ওকে আমি T1 ধরলাম, ওকে T1 3 সেকেন্ড। তাহলে অন্তিম কৌণিক বেগ কত হচ্ছে 10 বার, তাহলে 10 বার মানে হচ্ছে কি কত দেখে না 3 সেকেন্ডে 10 বার, তাহলে ওমেগা 2 ইকুয়াল টু আমরা বলতে পারি কি, তাহলে একবার পূর্ণ আবর্তন করলে 2 পাই, ওকে একবার পূর্ণ আবর্তন করলে 2 পাই, 10 বার তাহলে 10 জায়গায় 20 পাই। তাহলে এখানে কৌণিক থিটা ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, থিটা ইকুয়াল টু 20 পাই, তার মানে ওমেগা 2 ইকুয়াল টু 20 পাই বাই 3 সেকেন্ড। ওকে দেখে নাও 2 পাই হচ্ছে একবার যদি করা হয়, একবার পূর্ণ আবর্তন করলে 2 পাই, টোটাল কবার করেছে 10 বার, কত তাহলে 10 বার করেছে কত সেকেন্ডে 3 সেকেন্ড, এটা তাহলে ওমেগা 2 পেয়ে গেলাম। আর এখানে ধরি কৌণিক ত্বরণ আলফা। ওকে তাহলে আমরা এখানে কোন ফর্মুলা ব্যবহার করবো দেখো, এখানে নর্মাল যেগুলো আমরা রিজি ফর্মুলা যে ব্যবহার করি সেটাই ব্যবহার করব, অর্থাৎ দেখে নাও আমরা জানি কি S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, তাই না? তাহলে এখানে যদি আমরা অ্যাঙ্গুলারের ক্ষেত্রে ভাবি তাহলে এটা বের করব কি থিটা ইকুয়াল টু কি হচ্ছে প্রাথমিক বেগ হচ্ছে কি ওমেগা 1 টি প্লাস হাফ অফ আলফা টি স্কোয়ার, ওকে আলফা T1 এখানে T1 স্কোয়ার, তাহলে এটা ব্যবহার করো। থিটা ইকুয়াল 25 পেয়ে গেছি আমরা, তাহলে অতএব থিটা ইকুয়াল টু ওমেগা 1 T1 প্লাস হাফ অফ আলফা T1 স্কোয়ার, তাহলে বা ওমেগা 1 তো 0, প্রাথমিক কৌণিক বেগ 0 ছিল, সুইচ অফ ছিল, তাহলে এটা 0 হয়ে গেল। থিটা ইকুয়াল টু এখান থেকে আমি বের করবো কি আলফাটা বের করবো, তার পরবর্তীতে আমরা পরের স্টেপ করবো, এখানে দুটো স্টেপে হবে। ওকে এখানে প্রথম আমরা 3 সেকেন্ডে বের করবো, তারপরে 3 থেকে 3 6 সেকেন্ডে করবো। ওকে তাহলে আমরা প্রথম কাজ কি এখান থেকে আলফার মান কৌণিক ত্বরণের মানটা বের করা, থিটা ইকুয়াল টু হাফ অফ আলফা T1 স্কোয়ার, তাহলে এখানে বা বলতে পারি কি আলফা ইকুয়াল টু 2 থিটা বাই T1 স্কোয়ার, 2 থিটা মানে 2 ইন্টু থিটা কত 20 পাই বাই টি এর মান কত, টি হচ্ছে 3 তার স্কোয়ার, তাহলে এখান থেকে আলফা ইকুয়াল টু কত পেলাম দেখে নাও 40 পাই বাই 9, ওকে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ওকে এটা তাহলে দেখেন এখানে আমরা আলফা পেয়ে গেছি। ব্যাপারটা ভালো করে বুঝে নাও, যখন একটা পাখা সুইচ অন করা হলো তার প্রথম 3 সেকেন্ডে সে 10 বার ঘুরেছে, তাহলে এই 10 বার প্রথম 3 সেকেন্ড ঘোরার সময় তার কৌণিক ত্বরণটা কত সেটা বের করলাম। এবার পরের 3 সেকেন্ডে যখন ঘুরবে সেক্ষেত্রে আমরা বের করবো, তাহলে পরের 3 সেকেন্ড মানে কি, তাহলে প্রথম 3 সেকেন্ড আর পরের 3 সেকেন্ড টোটাল সময় কত 6 সেকেন্ড, তাহলে আমি 6 সেকেন্ডে কতবার ঘুরবে সেটা বের করবো। ওকে 6 সেকেন্ডে, তাহলে পরবর্তী হচ্ছে কি পরবর্তী দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলতে পারি কি T2 ইকুয়াল টু 6 সেকেন্ড। ওকে 6 সেকেন্ড আমরা প্রথম প্রাথমিক ওমেগা 1 0 ধরলাম। ওকে 6 সেকেন্ডে কত ঘুরবে, ওকে 6 সেকেন্ডে থিটা ড্যাশ ধরলাম, থিটা ড্যাশটা কত হবে সেটা বের করবো। তাহলে অতএব থিটা ড্যাশ ইকুয়াল টু ওমেগা 1 টি, ওকে T2 ধরলাম প্লাস হাফ অফ আলফা T2 স্কোয়ার, তাহলে বা থিটা ড্যাশ ইকুয়াল টু এটা 0, তার কারণ ওমেগা 1টা 0 আছে, তাহলে হাফ অফ আলফাটা কত পেয়েছি দেখে নাও 40 পাই বাই 9 ইন্টু T2টা কত 6 সেকেন্ড 6 তার স্কোয়ার। কনসেপ্টটা ভালো করে বুঝে নাও, আমার 3 সেকেন্ডে কতবার ঘুরেছে আমি পেয়ে গেছি, তাই না? তারপর আমি পরবর্তী 6 সেকেন্ডে কতবার ঘুরবে সেটা বের করব। তাহলে 6 সেকেন্ডে কতবার ঘুরবে থিটাটা যদি বের করি, সেখান থেকে 3 সেকেন্ডে কতবার ঘুরেছে আমরা জানি, সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে 3 সেকেন্ডে শেষ 3 সেকেন্ডে কতবার ঘুরেছে পেয়ে যাবো। সোজা কথা হচ্ছে প্রথম 3 সেকেন্ডে কতবার ঘুরেছে সেটা আমরা জানি, তারপরে 3 সেকেন্ডে কতবার ঘুরে সেটা বের করতে হবে। তার প্রথম 3 সেকেন্ড পরের 3 সেকেন্ড টোটাল 6 সেকেন্ড, 6 সেকেন্ডে টোটাল কতবার ঘুরেছে সেটা বের করব। সেখান থেকে প্রথম 3 সেকেন্ডে 10 বার বাদ দিয়ে দেবো, তা যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে পরের 3 সেকেন্ডে ঘুরবে।
তাই না? কনসেপ্টটা ক্লিয়ার হলো? তো সেটাই করে দেখে নাও। তাহলে কত হচ্ছে দেখে নাও, 1/2 ইন্টু 40 পাই বাই 9 ইন্টু 6 6 36, 4 9 36, 4 2 দিয়ে কাটো, 2 2 4, তাহলে বা থিটা ড্যাশ ইকুয়াল টু 4 2 8। ভালো করে দেখে নাও। বা আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 40 ইন্টু 2 পাই, 40 ইন্টু 2 পাই। ভালো করে দেখবেন, 40 ইন্টু 2 পাই। তাহলে 40 থিটা ড্যাশ ইকুয়াল 40 ইন্টু 2 পাই হলে তার 2 পাই আছে কি একবার আবর্তন করছে, তাহলে এটা তার কতবার আবর্তন করে? 40 বার। ওকে, তাহলে মোট আবর্তন সংখ্যা 6 সেকেন্ডে সংখ্যা কত? 40, 40 বার। তা অতএব শেষ 3 সেকেন্ড সম্পূর্ণ আবর্তন সংখ্যা সংখ্যা 40 মাইনাস 10/30, 30 বার। দেখে নাও, তাহলে এটা 40 বেরিয়েছে মানে 40 হবে না, 30 হবে, কারণ প্রথম 10 বাদ দিতে হবে। অপশন সি ইজ রাইট অ্যান্সার। এর বিষয়টা আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে বলেছি কি একটি পাখা প্রথম 3 সেকেন্ডে 10 বার আবর্তন করেছে। ওকে, তাহলে এই ডেটা থেকে আমি প্রথমে কৌণিক ত্বরণটা বের করব, আলফা। দেখে নাও, থিটা ইকুয়াল টু 10 বার থেকে আমি কৌণিক থিটা পেয়ে গেছি, সেখান থেকে আমি আলফাটা বের করলাম। দেখুন এই ফর্মুলা ব্যবহার করে। ওকে, পেয়ে গেছি। তাহলে এখানে কৌণিক ত্বরণটা জানা ছিল না, জেনে গেছি। নেক্সট কি, পরের 3 সেকেন্ডে কতবার ঘুরেছে? আমার প্রথম 3 সেকেন্ডে কতবার ঘুরেছিল? 10 বার। এটা কোশ্চেনে গিভেন আছে। ওকে, তাহলে পরের 3 সেকেন্ডে কতবার ঘুরেছে সেটা বের করতে হবে। তাহলে আমি যদি করি প্রথম 3 সেকেন্ড প্লাস পরের 3 সেকেন্ড, তো টোটাল 6 সেকেন্ড। তাহলে টোটাল 6 সেকেন্ডে পাখাটি কতবার ঘুরবে সেটা যদি বের করি এবং সেখান থেকে প্রথম 10 বারটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা শেষের 3 সেকেন্ডে কতবার ঘুরেছে সেটা বের করতে পারবো। তা সেটাই করছি। আর থিটা ড্যাশ ইকুয়াল টু ω1 একদম প্রাথমিক থেকে T2 প্লাস হাফ অফ আলফা T2। T2 এখানে কত ধরেছি? T2 এখানে 6 সেকেন্ড ধরেছি। তা 6 সেকেন্ড টোটাল থিটা ড্যাশ পেয়ে গেলাম কি 40 ইন্টু 2 পাই। তার 2 পাই যাওয়া একবার আবর্তন জন্য, তার 40 বার আবর্তন হয়েছে। তার টোটাল 6 সেকেন্ডে কতবার ঘুরেছে? 40 বার। তার প্রথম 3 সেকেন্ডে ঘুরেছিল কত? 10 বার। তার শেষের 3 সেকেন্ডে ঘুরবে কত? 30 বার। একদম সহজ। তার সঙ্গে তুমি এটা বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন, নেক্সট 5 নম্বর কোশ্চেনটা কী বলতে দেখো, কোনো চাকা মিনিটে 120 বার আবর্তিত হলে তার কৌণিক গতিবেগ কত হবে? রেডিয়ান পার সেকেন্ডে বের করতে। খুবই সহজ, দেখে নাও। কোশ্চেন নাম্বার 5, অ্যান্সার অপশানগুলো কী কী আছে দেখে নাও। অপশান কী বলছে? পাই স্কোয়ার 4 পাই, পাই স্কোয়ার 4 পাই, 4 পাই, 2 পাই, 4 পাই স্কোয়ার, 2 পাই 4 পাই স্কোয়ার। কী বলে দেখে নাও, কোনো চাকা মিনিটে 120 বার, মিনিটে 120 বার, এটা কি এন বলা হয়। ওকে, এন বলা হয়। নর্মালি হচ্ছে ফর্মুলা কি, ওমেগা ইকুয়াল টু যদি আরপিএম থাকে, এন ইকুয়াল টু 120 আরপিএম, বা ওমেগা ইকুয়াল টু যদি হতো ওমেগা আরপিএম, তাহলে এটা যদি আরপিএম, এটা যদি রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করি, তাহলে পাই বাই 30 ইন্টু 120 রেডিয়ান পার সেকেন্ড করা। দেখুন আরপিএম হচ্ছে কি রেভলিউশন পার মিনিট, মানে হচ্ছে 2 পাই বাই 60 সেকেন্ড রেডিয়ান পার সেকেন্ড। ভালো করে দেখুন 1 আরপিএম হচ্ছে কি 2 পাই বাই 60। কৌণিক বেগটা আমি যদি ওমেগা ইকুয়াল টু বলি 1 আরপিএম, মানে কি যে যে টোটাল একবার রেভলিউশন পার মিনিট, 1 মিনিটে কত একবার ঘুরেছে, তার 2 পাই ঘুরেছে, একবার করতে 2 পাই ও কৌণিক সরণ, আর টোটাল মিনিট হচ্ছে 60। তাহলে এটা আছে 2 2 কাটলে তাহলে হচ্ছে কি পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড। তো এটা শর্টে করে ডাইরেক্ট করে দেবো। ওকে, তাহলে বারবার তোমাকে এইভাবে সমাধান করতে হবে না, কৌণিক ত্বরণ বের করতে হবে না, বা কৌণিক সরণটা বের করতে হবে না। তাহলে এখানে ওমেগা ইকুয়াল টু বলতে 120 আরপিএম, 120 বার করেছে মিনিটে, তার মানে পাই বাই 30 120, তাহলে 0 0 কাটবে, 3 4 12 ইকুয়াল টু 4 পাই রেডিয়ান পার সেকেন্ড। ব্যাস হয়ে গেল। এইটাই হচ্ছে কৌণিক বেগ। তাহলে অপশান কোনটা হচ্ছে দেখে নাও, অপশান বি ইজ রাইট অ্যান্সার। অপশান বি ইজ রাইট অ্যান্সার। ভালো করে সিম্পল দেখে মেথড দেখে নাও। আরপিএস বললে শুধু পাই থাকবে, থিটা তোমার সেকেন্ড হয়ে 1 হয়ে গেছে,
তাহলে এখানে আরপিএম বলেছি, আর 1 আরপিএম ওমেগা ইকুয়াল টু, ভালো করে দেখেন এই ফর্মুলা মনে রাখবেন, ওমেগা ইকুয়াল টু 1 আরপিএম ইকুয়াল টু π/30 রেডিয়ান পার সেকেন্ড। তার মানে যদি বলি ওমেগা ইকুয়াল টু 20 আরপিএম, তার মানে কি 20 ইন্টু π/30, যত সংখ্যা বলো তত সংখ্যা ইন্টু আরপিএম মানি এইটা। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে কি 6 নম্বর কোশ্চেনটা, একটি ঘড়ির ঘন্টার কাঁটার কৌণিক বেগ রেডিয়ান পার সেকেন্ড এককে কত হবে? খুব ইন্টারেস্টিং কোশ্চেন, দেখে নাও। এখানে বলছে কি রেভলিউশন পার আওয়ার, আবর্তন সংখ্যা প্রতি ঘন্টায়, ঘন্টার কাঁটা যেহেতু বলেছে সেটা আমরা কীভাবে বের করবো দেখে নাও। এখানে আগে অপশানগুলো লিখে নিই, কী বলেছে। অপশান এ বলেছে কি দেখে নাও π/30, π/30 এটা হবেই না, কারণ এটা আগে আলোচনা করো, এটা আরপিএম হয় এটা। অপশান বি 2π, এইটা হবে না, এটা আরপিএস, রেভলিউশন পার সেকেন্ড। অপশান সি π/1800। অপশান ডি কত π/21600। ওকে, এইটা আছে। তাহলে কোনটা সঠিক হবে দেখে নাও। তাহলে এখানে বের করতে বলেছে কি যে ওমেগা কিসে বের করতে হবে, রেডিয়ান পার সেকেন্ড এককে বের করতে হবে। কি দিয়েছে, একটা ঘড়ি ঘন্টার কাঁটা, দেখে নাও একটা ঘন্টার কাঁটা মুভ করবে এই বরাবর। তাহলে এখানে দেখে নাও 12টা থাকে, এখানে 6, আবার এখানে, তাহলে একটা পূর্ণ আবর্তন করতে কত সময় লাগে তার, 12 ঘন্টা। দেখে নাও ঘন্টার কাঁটা যদি দেখে নাও 12 থেকে 12, ওকে, দুপুর 12টা থেকে রাত 12টা, ওকে, তাহলে কত সময় লাগে দেখে নাও, এখানে 6 ঘন্টা, এই 6 ঘন্টা, টোটাল 12 ঘন্টা। তাহলে একটি দেখে নাও, একটি ঘন্টার কাঁটা একটা পূর্ণ আবর্তনের জন্য সময় লাগে কত, 12 ঘন্টা। টি ইকুয়াল টু 12 আওয়ার সময় লাগে, থিটা ইকুয়াল টু 2π হতে। অর্থাৎ একটি ঘন্টার কাঁটা, ভালো করে বোঝো না, একটা ঘন্টার কাঁটা একটা পূর্ণ একটা বৃত্তাকার পথ আবর্তন করবে, ঘড়ির কাঁটা একটা পুরো ঘুরবে, এখান থেকে যাবে আবার এখানে আসবে। তাহলে এতে টোটাল সময় কত লাগবে, টোটাল সময় লাগবে কত, 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টাতে টোটাল স্যার কৌণিক সরণ কত হবে, 2π। তাহলে এখানে কত হবে, কৌণিক বেগটা কত হবে, তাহলে বলতে পারি কি ওমেগা ইকুয়াল টু 2π/12। ওকে, 12 ঘন্টা। ওকে, তাহলে এটা কি রেডিয়ান পার আওয়ার, রেডিয়ান পার আওয়ার হবে, রেডিয়ান পার আওয়ার। কিন্তু বের করতে হবে কি রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এটাকে ঘন্টাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে কীভাবে করবে দেখো, 2π/12 ঘন্টা, ঘন্টাকে মিনিটে কনভার্ট করলে তাহলে 1 ঘন্টা বা 60 মিনিট, তাহলে 60 মিনিট, মিনিটকে যদি সেকেন্ডে কনভার্ট করা যায় আবার 60, 12 × 60 × 60। ওকে, এটা হয়ে গেল। তাহলে 2 দিয়ে কাটা যাক, 4 3 12, ওকে, 6 2 12, 6 6, 6 2 12, তাহলে ইকুয়াল টু π/6 6 6 6 6 36, 36 6 36 আর 6, 6 6 36 6, আর দেখে 3 3 6 18 18 19 20 21 21, তা 2160, দুটো শূন্য আছে, 00 রেডিয়ান পার সেকেন্ড। ব্যাস, অপশান দেখে নাও, অপশান ডি ইজ রাইট অ্যান্সার। ভালো করে বুঝে নাও, এটা বের করতে হলে যে কি 1 রেভলিউশন পার আওয়ার। ওকে, এটা হচ্ছে কি, তাহলে এটা যদি রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে 2π/12 × 60 × 60, এটাও রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তাহলে দেখে নাও 12 ঘন্টা, একটা পূর্ণ আবর্তনে 12 ঘন্টা লাগে, 12 60 মিনিটে কনভার্ট করলো, আর মিনিটকে আবার সেকেন্ডে কনভার্ট করলো, ব্যাস এটাই অ্যান্সার হবে। তো নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 7 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও, কোনো বস্তু কণা 25 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 2 RPS কম্পাঙ্কে ঘুরলে মিটার পার সেকেন্ড স্কোয়ার এককে তার ত্বরণ কত হবে। এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়েছে, মানে এটা রৈখিক ত্বরণটা বের করতে বলেছে। খুবই সহজ আছে, দেখেন চিন্তার কোনো বিষয় নেই, খুবই ইজি আছে কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার কত দেখে নাও, কোশ্চেন নাম্বার 7। অপশানটা কী আছে দেখে নাও, পাই স্কোয়ার, 2π স্কোয়ার, 4π স্কোয়ার, 8π স্কোয়ার, পাই স্কোয়ার, 2π স্কোয়ার, 4π স্কোয়ার, 8π স্কোয়ার। কী বের করতে হচ্ছে, এ ইকুয়াল টু কত, আমরা জানি কি ওমেগা আর এর মধ্যে সম্পর্ক কি, এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর।
ওকে এইটা, তাহলে ওমেগা বের করলে হয়ে যাবে। কী বলেছে দেখে নাও, কোনো বস্তু কণা 25 সেন্টিমিটার ব্যাসার্ধে বৃত্তাকার পথে ঘুরছে। ওকে, তাহলে আর ইকুয়াল টু কত, 25 সেন্টিমিটার, 25, ওকে 25 সেন্টিমিটার। তাহলে মিটার কনভার্ট করলে কত হচ্ছে দেখে নাও, তাহলে 0.25 মিটার। তাহলে পয়েন্ট তুলে দিলাম, বা আমি 0.25 রাখছি, আর ইকুয়াল টু 0.25 মিটার। ওকে, এইটা হলো। নেক্সট দেখে নাও কী হচ্ছে, বৃত্তাকার পথে 2 RPS কম্পাঙ্কে ঘুরলে, ওকে 2 RPS কম্পাঙ্কে ঘুরছে, তাহলে কত কম্পাঙ্কে, 2 RPS। তাহলে 2 RPS বললাম কি, রিভলিউশন পার সেকেন্ড। তার মানে ওমেগা ইকুয়াল টু কত হবে, 2 × 2π, 2 × 2π, তার মানে কত হচ্ছে 4π রেডিয়ান পার সেকেন্ড। ভালো করে দেখে নাও, 1 RPS, RPS মানে কি, রেভলিউশন, একটা পূর্ণ আবর্তন প্রতি সেকেন্ডে। তাহলে 2π, তাহলে 1 সেকেন্ড রেডিয়ান পার সেকেন্ড। তাহলে 1 RPS ইকুয়াল টু 2π রেডিয়ান পার সেকেন্ড। 1 RPS ইকুয়াল টু 1 RPS 2π রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এখানে 2 RPS বলেছে, এখানে কী বলেছে কোশ্চেনে, 2 RPS, 2 RPS মানে তাহলে 2 × 2π, তাহলে 2 × 2π 4π রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ওমেগা পেয়ে গেলাম, এখানে ব্যাস মানটা বসিয়ে দেবো, হয়ে যাবে অ্যান্সার। তাহলে মানটা বসানো যাক, এ ইকুয়াল টু ওমেগা হচ্ছে 4π তার হোল স্কোয়ার ইন্টু আর হচ্ছে 0.25, তাহলে ইকুয়াল টু 4 × 4 = 16, 16 পাই স্কোয়ার, ওকে ইন্টু একটা কাজ করছি 0.25 পয়েন্ট তুললাম, এখানে 100 বসালাম, 25 4 25 100, 4 × 4 = 16, তার মানে এ ইকুয়াল টু কত হচ্ছে 4π স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার, 4π স্কোয়ার। অপশানটা দেখে নাও, অপশান সি, অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। তার স্টেপগুলো দেখে নাও, আমার রৈখিক ত্বরণের সঙ্গে কৌণিক বেগ সম্পর্কে এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর। তাহলে আর এর মান 25 সেন্টিমিটার, 0.25 মিটার করে দিলাম। এর সাথে কোনো ওমেগা ইকুয়াল টু RPS দেখে নাও, 1 RPS ইকুয়াল 2π রেডিয়ান পার সেকেন্ড, 2 RPS হচ্ছে 2 × 2π অর্থাৎ 4π রেডিয়ান পার সেকেন্ড। ওমেগা পেয়ে গেছি, আরও জানি, মান বসাবো অ্যান্সার আসবে, একদম সিম্পল। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ কী বলছে দেখে নাও, একজন ট্রাক চালক হঠাৎ তার সামনে কিছু দূরে একটি দেওয়াল দেখতে পেল। দেওয়ালের সঙ্গে সংঘর্ষ এড়ানোর জন্য চালক কী করবে? অর্থাৎ একটা ট্রাক চালক ট্রাক চালাচ্ছে, সামনে একটা সে দেওয়াল দেখতে পেল, তা সে কী করবে যাতে সংঘর্ষ বা ফ্রিকশান বা অ্যাক্সিডেন্ট না হোক, তা সে কী করবে? ওকে, তুমি বাস্তব কনসেপ্ট থেকে বলতে পারো বা ভাবতে পারো জিনিসটাকে। এখানে অপশানগুলো কী কী বলেছে দেখো না। ফার্স্ট অপশান, সঙ্গে সঙ্গে সে ব্রেক কষবে। অপশান সি, অপশান বি, দ্রুত বৃত্তাকার পথে ঘুরে যাবে। অপশান সি, এ ও বি এর উভয় প্রক্রিয়া করবে। অপশান ডি, উপরের কোনোটি করবে না। ওকে, তাহলে কোনটা হবে দেখে নাও, নিজে চিন্তা ভাবনা করো। আর আমরা জানি বাস্তবে নর্মালি কি হয়, যখনই সামনে কোনো দেয়াল থাকে কী করে, সেটা গাড়ি যত সম্ভব ব্রেক ক্রস হয়। এবার কেন ব্রেক ক্রস হয়, তার ব্যাকগ্রাউন্ড নলেজটা কি, সেইটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখে নাও, খুবই ইজি আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার কত আছে, 8। কোশ্চেন নাম্বার 8 দেখে নাও, একটা গাড়ি আছে, ওকে, একটা ট্রাক, ওকে, একটা ট্রাক যাচ্ছে ধরলাম, ওকে, আর এখানটা একটা দেওয়াল আছে, ওকে, দেওয়াল আছে। এবার দেখে নাও, ধরলাম এ প্রাথমিক একটা ভি বেগে যাচ্ছে, তাহলে এখানে যদি সে ব্রেক কষে দেয়, ব্রেক কষলে সেখানে তাহলে থেমে যাবে, তাহলে অন্তিম বেগ 0, তাহলে মন্দন সৃষ্টি হবে, অন্তিম বেগ 0, তাই না? একটা ট্রাক যদি সে অ্যাক্সিডেন্ট এড়াতে চায়, তাহলে সে কী করবে, যদি ব্রেক কষে, আমি ফার্স্ট অপশান দিলাম, ওকে, ফার্স্ট অপশান এটা ভাবছি দেখুন, যদি ব্রেক কষে তাহলে কি করবে সে, তাহলে এখানে অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য তাহলে এখানটায় দেওয়ালের কাছে গিয়ে থেমে যাবে, তাহলে অন্তিম বেগ 0 হয়ে যাবে। আর যদি এ ত্বরণে যায়, আর টোটাল ডিস্টেন্সটা ধরলাম, এখান থেকে ডিস্টেন্সটা আমি এস ধরলাম, এস দূরত্বে আছে, তাহলে আমরা জানি কি ফর্মুলা, জানি কি ভি স্কোয়ার, বা নর্মাল যে আমরা ফর্মুলাকে জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, তাই না? তাহলে এখানে অন্তিম বেগটা কী আছে বললাম, 0 ইকুয়াল টু প্রাথমিক বেগ ভি স্কোয়ার মাইনাস 2as, তাহলে বা
তাহলে এখানে কত হচ্ছে দেখে নাও, তাহলে বা এ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2s, ভি স্কোয়ার বাই 2s। তাহলে এখানে যে ফোর্স, তাহলে ঘর্ষণে যে ফোর্স বা বল প্রযুক্ত সে বা সে ব্রেকের দ্বারা, ব্রেক দ্বারা যে অ্যাকচুয়ালি ব্রেক করছে, চাকা থামাচ্ছে, তাহলে সে একটা ফোর্স অ্যাপ্লাই করছে। তা সেই ফোর্সটা কত? যদি আমি এর ভর ক্যাপিটাল এম ধরি, ট্রাকের ভর, তাহলে এফ ইকুয়াল টু কি এম এ, তার মানে বা এফ ইকুয়াল টু কী হবে এম ইন্টু ভি স্কোয়ার বাই 2s, ভি স্কোয়ার বাই 2s। তাহলে এই ফোর্সটা সে অ্যাপ্লাই করছে। ভালো করে লজিকটা বুঝে নাও। একটা ট্রাক সামনের দিকে যাচ্ছে, সামনে একটা দেওয়াল আছে, তাহলে সে প্রথমে আমি অপশানটা ধরলাম কি সে ব্রেক করছে, ব্রেক কষার পরে সে যে ব্রেক দ্বারা যে বল প্রযুক্ত করছে সেই বলটা হচ্ছে কি এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই 2s, এই লজিক অনুযায়ী। ওকে, এবার হচ্ছে কি নেক্সট, যদি সে ধরলাম সে এখান থেকে যে বৃত্তাকার একটা পথ আছে, একটা রাস্তা পেয়ে গেছে, সে এই বৃত্তাকার পথে যাচ্ছে। তা যখন সে একটা বৃত্তাকার পথে যাবে, দেওয়ালের অ্যাক্সিডেন্ট না ঘটুক, তাহলে সে যেই দূরত্ব আছে যেখানে গিয়ে থেমেছিল সেই দূরত্বের একটা বৃত্তাকার পথে যাবে। অর্থাৎ এখানে যে বৃত্তাকার পথে ট্রাকটা বাঁকবে, সেই বৃত্তাকারের ব্যাসার্ধ কী হবে ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটাই হবে। তাহলে এখানে যে বল প্রযুক্ত হবে সেটাকে একটা অভিকেন্দ্র বল প্রযুক্ত হবে, তারপর সেটা বেঁকে যাবে। তাহলে অভিকেন্দ্র বলটা কী হবে দেখে নাও, আমি এফ ড্যাশ হলাম এম ভি স্কোয়ার বাই ডিস্টেন্স মানে এস, এম ভি স্কোয়ার বাই আর মানে হচ্ছে এস দিলাম, তাহলে এম ভি স্কোয়ার বাই এস। ভালো করে দেখে নাও, একটা ট্রাক যদি, এটা অপশান বি, ওকে অপশান বিটা নিয়ে আমি বলছি দেখো, একটা ট্রাক যদি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে চায়, অপশান বিটা যদি সত্য দেয় অর্থাৎ সে বৃত্তাকার পথে বেঁকে যাবে। তাহলে বৃত্তাকার পথে বাঁকার জন্য সে কী করবে, ফোর্স অ্যাপ্লাই করবে। ওকে, ফ্রিকশন ফোর্স একটা অ্যাপ্লাই থাকবে। তাহলে সে বৃত্তাকার পথে বাঁকলে কতটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে তাকে, এম ভি স্কোয়ার বাই এস। তাহলে এম ভি স্কোয়ার বাই এস যদি অ্যাপ্লাই করে তাহলে সে অ্যাক্সিডেন্টটা এড়িয়ে এই বৃত্তাকার পথে বেঁকে যেতে পারে। ওকে, তাহলে আমরা তাহলে কোনটা ইউজ করবো দেখে নাও, যেখানে কম বল প্রয়োগ করে অ্যাক্সিডেন্ট এড়ানো যায় সেটা ইউজ করবো, না বেশি বল? তাহলে কোনো অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য আমরা বেশি বল প্রয়োগ করে বাঁচতে চাইবো, না মোটামুটি কম বল প্রয়োগ করে যদি মানে বেশি বল প্রয়োগ করলে বাঁচা যাবে, কম বল প্রয়োগ করলে বাঁচা যাবে? তাহলে কোনটা আমরা অ্যাপ্লাই করবো প্রথমে, কম বল প্রয়োগ করে। তাহলে কম বল প্রয়োগ করে যেটা আমার বাঁচার আছে সেটা প্রথমে অ্যাপ্লাই করবো। তাহলে দেখা যাচ্ছে যদি ব্রেক কষে দেওয়া হয় সেখানে বল প্রযুক্ত কত হচ্ছে দেখো না, ব্রেক দ্বারা এম ভি স্কোয়ার বাই 2s। আর যদি বৃত্তাকার পথে বেঁকে যায় সেখানে বল প্রযুক্ত করে দেখে নাও এম ভি স্কোয়ার বাই এস। তাহলে এখানে দেখে নাও 2s, এখানে s, তাহলে এখানটা কী দেখা যাচ্ছে, এই ফোর্সটা এফ লেস দ্যান এফ ড্যাশ। তখন এফ ড্যাশ ফোর্সটা বেশি, অর্থাৎ যদি আমাকে বৃত্তাকার পথে বাঁকতে হয় তাহলে আমাকে তুলনামূলকভাবে বেশি বল প্রয়োগ করতে হবে বৃত্তাকার অ্যাক্সিডেন্টকে এড়ানোর জন্য। আর যদি আমার ব্রেক কোষে থামাতে হয়, অ্যাক্সিডেন্ট এড়াতে হয়, তাহলে সেখানে কম বল প্রয়োগ করলে আমার অ্যাক্সিডেন্ট হবে না, দেয়ালের আগে থেমে যাবে। তাহলে সেটা আমরা কোনটা ইউজ করব? তাহলে অবশ্যই আমরা ইউজ করব কোনটা, যেটা ব্রেক কষলে হয়। অর্থাৎ আমরা অপশান এটা ব্যবহার করি, অর্থাৎ আমরা সাধারণত ব্রেক কষি। দেখুন না, সামনে যখনই কোনো কিছু চলে আসে গাড়ির সামনে, তখন আমরা খুব দ্রুত ব্রেক কষে দিই এবং তারপরে গাড়িটা একটু স্লিপ খেয়ে সামনে দিকে যায়, কিন্তু অ্যাক্সিডেন্টটা অনেকটা এড়িয়ে। অনেকে এইটাও ব্যবহার করতে যায়, অর্থাৎ গাড়িটা ঘোরাতে যায়। তো গাড়িটা ঘোরাতে গিয়ে সামনে কিছু চলে এসছে, তো হঠাৎ করে সেই হ্যান্ডেল দিয়ে গাড়িটা ঘোরাতে যায়, তো গাড়িটা ঘোরাতে গিয়ে কী হয়, গাড়িটা উল্টে যায়, তারপরে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে ব্রেক কষ হয়। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে, অপশান এ ইজ রাইট অ্যান্সার, অর্থাৎ সঙ্গে সঙ্গে ব্রেক কষতে হবে। তা যখনই কোনো সামনে কোনো দেওয়াল বা কোনো দুর্ঘটনা বা কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে সেখানে সঙ্গে সঙ্গে ব্রেক কষতে হবে। আর যদি গাড়ির হ্যান্ডেল স্টিয়ারিং বা গাড়ির হ্যান্ডেলকে ঘুরিয়ে যদি রাউন্ড করা হয় তা সেখানে গাড়িটা উল্টে গিয়ে নিজেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে এখানে সঠিক উত্তর কি, সঙ্গে সঙ্গে ব্রেক কষতে হবে। ওকে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 9 কী বলছে দেখে নাও, নিচের কোনটি অলিক বল, নিচের কোনটি অলিক বল? খুবই ইজি কোশ্চেন তাই না? অপশান এ বলছে কি ঘর্ষণ বল, অপশান বি অভিকেন্দ্র বল, অপশান সি অপকেন্দ্র বল, অপশান ডি মহাকর্ষ বল। তো অপশান না থাকলে আমরা বলতে পারতাম এটা হচ্ছে কি অপকেন্দ্র বল। অপকেন্দ্র বলকে বলা হয় কি অলিক বল। কারণ কি, এটা সাধারণত নর্মাল বেগের ক্ষেত্রে বা রৈখিক বেগের ক্ষেত্রে বা কোনো স্থির বস্তুর ক্ষেত্রে এই বলটা লক্ষ্য করা যায় না। এইটা কখন লক্ষ্য করে, যখন কোনো বস্তু আবর্তিত হয়, অর্থাৎ যখন ঘোরে, যখন কোনো বৃত্তাকার পথে ঘোরে তখন এই অপকেন্দ্র বলটা উদ্ভব হয়, নর্মাল ক্ষেত্রে উদ্ভব হয় না। সেই জন্য এটাকে বলা হয় অলিক বল। যেমন নাকরদোলার এক্সাম্পল ছিল থিওরিতে, তো এটা পড়লে তো বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10 কী বলছে দেখে নাও,
ঘূর্ণায়মান টেবিল ওমেগা কৌণিক বেগে ঘুরছে। ঘূর্ণায়মান একটা টেবিল আছে, সেটা ওমেগা কৌণিক বেগে ঘুরছে। কোনো মুদ্রাকে টেবিলের কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরে রাখলে মুদ্রাটি পিছলে যেতে শুরু করে। টেবিলের আবর্তন বেগ দ্বিগুণ করলে মুদ্রাটিকে কেন্দ্র থেকে যে দূরত্বে রাখলে পিছলাতে শুরু করবে তা হলো। খুবই ইন্টারেস্টিং আর খুবই কনসেপচুয়াল কোশ্চেন আছে, একদম মনোযোগ সহকারে এটা বোঝার চেষ্টা করো। খুবই ইজি আছে কিন্তু খুবই কনসেপচুয়াল আছে। পরীক্ষার জন্য এরকম কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নেট বা জেইর জন্য এই কোশ্চেনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আছে। এটা সেই জন্য মনোযোগ সহকারে এই কোশ্চেনটা দেখো। কোশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো না, একটি বৃত্তাকার টেবিল আছে, ধরলাম একটা বৃত্তাকার টেবিল আছে যেটা একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরছে। ওকে, ওমেগা বেগে আমি ধরলাম ঘুরছে। তাহলে যেহেতু ঘুরছি তার ফলে হচ্ছে কি, কোনো একটা জায়গায় একটা অবশ্য দূরত্ব কত, 4 সেন্টিমিটার দূরত্ব ধরলাম। এখানে একটা কি আছে, কয়েন রাখা আছে। ওকে, একটা কয়েন রাখা আছে যার দূরত্ব ধরলাম এখান থেকে R। তাহলে R = 4 সেন্টিমিটার। তাহলে একটা ঘূর্ণ যেটা ওমেগা কৌণিক বেগে ঘুরছে, সেই ওমেগা কৌণিক ঘোরা অবস্থা টেবিলের উপরে যদি 4 সেন্টিমিটার কেন্দ্র থেকে বা অ্যাক্সিস থেকে 4 সেন্টিমিটার দূরত্বে একটা কয়েনকে রাখা হয়। ওকে, 4 সেন্টিমিটার দূরত্বে একটা কয়েনকে রাখা, সেটা পিছলে যেতে শুরু করে। তার মানে কি, সে পুরোপুরি ছিটকে যায় না। একটা কোনো জিনিস কোনো জিনিস যদি আবর্তিত হয় তার উপরে কোনো জিনিস রাখলে কি হয়, সেটা ছিটকে যায়। একটা ইমাজিন করার চেষ্টা কর, কোনো একটা বৃত্ত, কোনো একটা টেবিল বা কোনো একটা লোহার ঘুরছে বৃত্তাকার পথে, তার উপরে কোনো জিনিস রাখো, সেটা ছিটকে বাইরে চলে যায়। কারণ কি, অপকেন্দ্র বলের জন্য। আমি বলতে কোনো একটা প্লেট আছে, সে প্লেটটা মুভ করছে, বৃত্তাকার পথে ঘুরছে, তার উপরে যখন কোনো একটা কয়েন বা কোনো বস্তুকে ফেলা হবে বা রাখা হবে, সঙ্গে সঙ্গে কী হবে, সে বাইরে দিকে কী হবে, পিছলে যাবে। কেন? অপকেন্দ্র বলের জন্য। ওকে, অপকেন্দ্র বলের জন্য সে বাইরে দিকে কী হবে, পিছলে যাবে। এবারে এখানে হচ্ছে কি, পিছলে যাচ্ছে না, পিছলে যাওয়া শুরু করছে। তার মানে কি, সে পিছলে যাচ্ছে না। এবার কেন পিছলে যাচ্ছে না? কারণ এই টেবিলের আর ওই কয়েনের মধ্যে একটা ফ্রিকশন ফোর্স কাজ করছে। তাহলে কেন্দ্রের দিকে একটা ফ্রিকশন ফোর্স কাজ করছে, এবং এই ফ্রিকশন ফোর্সটা হচ্ছে কি, লিমিটিং ফ্রিকশন, FL। কেন লিমিটিং ফ্রিকশন? কারণ পিছলে যেতে শুরু করছে, মানে পিছনের দিকে পিছলে যেতে শুরু করছে, তাহলে এটা লিমিটিং ফ্রিকশন। এবার সীমাস্ত ঘর্ষণ, তাহলে আমরা এখান থেকে বলতে পারি, আর আমরা এখানে mv² বললাম, কিন্তু এখানটা যেহেতু ভি বলেনি, কৌণিক বেগ বলেছে, তাহলে আমরা এখানে বলবো কি, অপকেন্দ্র বলটা হচ্ছে কি, F = m ω²R। ওকে, m ω²। তাহলে এই ফোর্সটা আর এই লিমিটিং ফোর্সটা কি পরস্পর সমান হবে? তাহলে এখানে বলতে পারি কি, FL = m ω²R। এটা ফার্স্ট কেস, প্রথম কেসের ক্ষেত্রে। ওকে, তা দেখা যাচ্ছে একটা কয়েনকে যদি একটা ঘূর্ণ যেটা ওমেগা কৌণিক বেগে ঘুরছে, সেই টেবিলের উপরে যদি রাখা হয় আর কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়, তাহলে এটা পিছলে যেতে শুরু করবে। কেন পিছলে যেতে শুরু করবে? কারণ অপকেন্দ্রের বলের জন্য। তাহলে অপকেন্দ্রের বলটা পিছন দিকে কাজ করছে, সেই জন্য একটা পিছলে যাওয়া, সেটা হচ্ছে কি m ω²R। কিন্তু যেহেতু আমরা যে নর্মাল কি জানি, কোনো ঘূর্ণনশীল টেবিলের উপর কোনো কয়েন বা কোনো বস্তু রাখলে সেটা সঙ্গে সঙ্গে বাইরে ছিটকে যায়, কিন্তু এক্ষেত্রে ছিটকে যাচ্ছে না। কারণ কি, এর মধ্যে ফ্রিকশন ফোর্স একটা কাজ করছে। আর সেটা কি, সেটা হচ্ছে আমি FL বললাম। কেন FL বললাম? FL হচ্ছে কি, লিমিটিং ফ্রিকশন। কেন বললাম এটা? কারণ এটা সঙ্গে সঙ্গে পিছলে বা ছিটকে যাচ্ছে না, পিছলে যাওয়া শুরু করছে। তার মানে এটা লিমিটিং ফ্রিকশন, যেটা কোন দিকে কাজ করবে, যেটা কেন্দ্রের দিকে কাজ করবে। তাহলে এই দিকে কাজ করছে FL, আর অপকেন্দ্র বল কাজ করছে এই দিকে, তার দুটো ইকুয়াল হয়ে যাবে। তাহলে FL = m ω²R। ওকে, এটা হচ্ছে ফার্স্ট কেস। সেকেন্ড কেসটা দেখে নাও, কেস 2। এবারে বলা হয়েছে কি, টেবিলটা আছে, এই টেবিলটার কৌণিক বেগ যদি দ্বিগুণ করা হয়, 2 ω করা হয়, তাহলে এখানে ফোর্সটা কী হবে, F' কী হবে? তাহলে দেখে নাও, এখানে F' হচ্ছে কি, অপকেন্দ্র বলটা m 2 ω², ডিস্টেন্সটা ধরলাম। তাহলে কত দূরত্বে, কেন্দ্র থেকে কত দূরত্বে রাখলে, কয়েনটাকে কেন্দ্র থেকে কত দূরত্বে রাখলে পিছলে যাওয়া শুরু করবে? তাহলে নিশ্চয়ই দূরত্বটা কমে যাবে, একই থাকবে না। যেহেতু বেগ বেড়ে গেছে, তাহলে সেই জায়গা রাখলে তাহলে সে ছিটকে পালিয়ে যাবে, তার থেকে কাছে রাখতে হবে। তাহলে এখানে ধরলাম কি, ডিস্টেন্সটা R' ধরলাম, R'। তাহলে এখানে লিমিটিং ফ্রিকশনটা সেম থাকবে, FL। এক্ষেত্রে হবে কি, FL = m, এখানে R' ধরলাম, R', 2 ω²
টু আর ড্যাশ। তাহলে সেই ডিস্টেন্সটা কত, এই দূরত্বটা কত, সেই দূরত্বটা বের করতে বলেছে। তাহলে অপশানগুলো কী কী দিয়ে আছে দেখে নাও। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে সেই ডিস্টেন্সটা বের করতে বলেছে। তাহলে অপশানগুলো কী আছে দেখে নাও। অপশান বলেছে কি 1 2 4 8, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, অপশান সি 4 সেন্টিমিটার, অপশান ডি 8 সেন্টিমিটার। তাহলে আমরা কীভাবে সমাধান করতে পারি, খুবই ইজি। তাহলে FL ইকুয়াল টু আমরা পেয়েছি 1 নম্বর ধরলাম এটা, আর FL ইকুয়াল টু পেলাম 2 নম্বর এটা। তাহলে দুটো ইকুয়াল হবে, লিমিটিং ফ্রিকশন দুটো সেম হবে। তাহলে বলতে পারি কি m টু ওমেগা হোল স্কোয়ার ইন্টু আর ড্যাশ ইকুয়াল টু m ওমেগা স্কোয়ার আর। ওকে, তাহলে বা m ইন্টু 4 ওমেগা স্কোয়ার ইন্টু আর ড্যাশ ইকুয়াল টু m ওমেগা স্কোয়ার ইন্টু আর। তাহলে ওমেগা স্কোয়ার m কাটবে, তাহলে বা আর ড্যাশ ইকুয়াল টু r বাই 4। তাহলে আর এর মান কত 4 সেন্টিমিটার, তাহলে 4/4 কাটবে ইকুয়াল টু 1। তাহলে আর ড্যাশ ইকুয়াল টু 1 সেন্টিমিটার। তার মানে কয়েনটাকে অ্যাক্সিস থেকে 1 সেন্টিমিটার দূরত্বে রাখতে হবে, তবে সে পিছলে যাওয়া শুরু করবে। তাহলে ভালো করে লজিকটা বুঝে নাও, খুবই ইজি কোশ্চেন ছিল, কিন্তু খুবই কনসেপচুয়াল। কোশ্চেনটা ইজি ছিল একবার যদি বুঝতে পেরেছে, আর যদি বুঝতে না পারো অঙ্কটা খুবই কঠিন লেগে যায় তোমাকে। তাহলে দেখে নাও লজিকটা ভালো করে বোঝার চেষ্টা। লজিকটা কী আছে, যে একটা টেবিল বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে একটা বৃত্তাকার টেবিলের উপরে যে কোনো কয়েন বা যে কোনো বস্তু রাখলে সেটা ছিটকে যাবে, কিন্তু এক্ষেত্রে ছিটকে যাচ্ছে না, কারণ কি ফ্রিকশন ফোর্সের জন্য একটা ঘর্ষণ বল কাজ করছে কেন্দ্রের দিকে। তাহলে যদি এই কয়েনটাকে কেন্দ্র থেকে অ্যাক্সিস থেকে 4 সেন্টিমিটার দূরত্বে রাখা যায়, তাহলে কয়েনটা পিছলে যাওয়া শুরু করছে। তার মানে এখানে যে কেন্দ্র থেকে যে ফ্রিকশন বলটা কাজ করছে সেটা কি লিমিটিং ফ্রিকশন। সেটা কেন পিছলে যাবে, কেন অপকেন্দ্র বলের জন্য m ওমেগা স্কোয়ার আর। তাহলে m ওমেগা স্কোয়ার আর লিমিটিং ফ্রিকশন যদি ইকুয়াল হয়ে যায় তবে সেটা পিছলে যাওয়া শুরু করবে। তাহলে আমরা এটা করলাম। নেক্সট হচ্ছে কি, এবারে এর বেগটাকে টেবিলের বেগটাকে দ্বিগুণ করা হয়েছে। তার দ্বিগুণ যদি করা হয়, বেগটা যদি বৃদ্ধি করা হয়, তাহলে কয়েনটাকে যদি একই দূরত্বে রাখা যায় তাহলে সেটা পুরো ছিটকে চলে যাবে। তাই অবশ্যই দূরত্ব কমাতে হবে। তার সেই দূরত্বটাকেও সেটা বের করতে হবে। তাহলে আমি ধরুন সেটা 8 ড্যাশ। তাহলে একই কনসেপ্ট কাজ করবে এখানে, FL ইকুয়াল টু ওমেগা m ইকুয়াল টু m ইন্টু 2 ওমেগা স্কোয়ার ইন্টু আর ড্যাশ। তাহলে এই দুটোকে ইকুয়াল করে আমরা আর ড্যাশটা বের করলাম, সেটা থেকে 1 সেন্টিমিটার। তাহলে যদি বেগ দ্বিগুণ করা হয় তাহলে কয়েনটাকে অ্যাক্সিস থেকে 1 সেন্টিমিটার দূরত্বে রাখলে তাহলে সে পিছলে যাওয়া শুরু করবে। অর্থাৎ প্রথম যে কেসের ক্ষেত্রে যেটা ছিল সেটাই ঘটবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে দেখে নাও তোমাদের আমি 1 থেকে 10 পর্যন্ত MCQ প্রশ্নের সমাধান করে দিলাম। কেমন লাগলো, বুঝতে পারলে কি না সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিও। হ্যাভ এ নাইস ডে।